হাত তিনি কারোর ধরতে পারেন, হাত তিনি পচা কল্যাণের ধরতে পারেন বা তরতাজা রামের বা শ্যামের ধরতে পারেন, এবং মুখপাত্র হয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ধুয়ে দেবেন এবং শীর্ষ দুই যে নেতা নেত্রী আছেন তাদের বিরুদ্ধে কথা বলবেন। ওনার যে 28 নম্বর ওয়ার্ডে তিনি বিজেপির হয়ে কাজ করছেন, 28 নম্বর ওয়ার্ড যে বিজেপি জিতবে তার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট রয়েছে আমার কাছে। কেবলমাত্র এই ধরনের লোক যারা সকালে এবং সন্ধ্যেতে নিজের রূপ বদলায়, গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলায়, এই ধরনের লোকেরাই রাজনীতিতে থাকে। যে পচা কল্যাণ বলে আমাকে সম্বোধন করা হয়েছে, আর বিজেপিতে যেতে গেলে তিনি অন্য অনেক নেতাকে চেনেন, কিন্তু পচা কল্যাণের হাত ধরে যেতে হবে না। তাহলে একটা জিনিস স্পষ্ট যে বিজেপিতে আসার খবরটা মিথ্যা নয়, এটা সত্যি। উনি বিজেপিতে আসবেন বা আসার চেষ্টা করছেন, সেটা কল্যাণের পরিবর্তে অন্য কারোর মাধ্যমেও আসতে পারেন, কিন্তু আসার কথাটা সত্যি। আর আমি এর সাথে আরেকটাও আপনাদেরকে জানাতে চাই, 2018-19 যখন উনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং সেই সময় কোনো পদে ছিলেন না এবং খুব কম লোকই তার সাথে ছিল, সেই সময় উনি আমার কাছে এসেছিলেন বিজেপিতে যোগ দিয়ে মুখপাত্র হওয়ার জন্য, এবং মুখপাত্র হয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ধুয়ে দেবেন এবং শীর্ষ দুই যে নেতা নেত্রী আছেন তাদের বিরুদ্ধে কথা বলবেন। আমি রাজ্য শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম, তৎকালীন রাজ্য শীর্ষ নেতৃত্ব তাকে নেওয়ার ক্ষেত্রে অস্বীকার করেছিল। তারপরেও আমার সাথে আমার বাড়িতে একটা লাল স্যান্ট্রো করে, মেরুন স্যান্ট্রো করে অসংখ্যবার উনি এসেছেন, অসংখ্যবার, 15-20 বার উনি এসেছেন। আমার একটা বই উদ্বোধন হয়েছিল বই মেলাতে, সেই বই উদ্বোধনে উনি উপস্থিত ছিলেন। তো যখন উনি গতকাল আমাকে পচা কল্যাণ বলে সম্বোধন করলেন, অ্যান্ড কেন আমার মাধ্যমে বিজেপিতে যেতে চাইবেন, তার আমি আমার দিক থেকে একটা ব্যাখ্যা দিলাম। আর যে নিম্ন রুচির একটা পরিচয়, যে সৌজন্য এবং নিম্ন নীতির একটা পরিচয় উনি গতকাল দিয়েছেন, আমি এটা ভীষণ নিন্দাজনক। আমার মনে হয় মানুষের প্রতি থেকে বিশ্বাস হারাবে। আর দ্বিতীয়ত, উনি বিজেপিতে আসতে চান, বিজেপিতে আসার জন্য উনি যে কোনো মাধ্যম ব্যবহার করবেন, কিন্তু পচা কল্যাণের মাধ্যমে নয়। তাহলে যে দুটো কথা আমি বলছি, ঠিক বিজেপিতে উনি আসতে চান, আসার জন্য যোগাযোগ রেখেছেন, আর দুই, আমার বাড়িতে অসংখ্যবার এসেছেন সেই সময় বিজেপিতে যোগ দেওয়ার জন্য, মুখপাত্র হওয়ার জন্য, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বলার জন্য। উনি আমার লোকসভা নির্বাচনে, কৃষ্ণনগরে যখন লোকসভা নির্বাচনে আমি লড়ছিলাম, সেখানেও এসে উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে ওখানে গিয়ে উনি প্রচার করবেন। তো সেই ক্ষেত্রে পচা কল্যাণ শব্দটাকে আমি কন্ডেম করছি, আমি নিন্দা করছি। দ্বিতীয়ত, আমি কখনো কোথাও বলিনি যে ফুটবল ফেডারেশন আমি কোনো জায়গায় ওনাকে পদে দেব। এটা সম্পূর্ণ অপব্যাখ্যা এবং মিথ্যাচার। আর আমার মনে হয় যে ওনার যেই ব্যবহার, একটা ব্যক্তিগত কথোপকথনকে রেকর্ড করে বাইরে ছাড়া, এটা শুধুমাত্র ওনার বিশ্বাসযোগ্যতাই শেষ করলো না, আমার মনে হয় মানুষ এরপর থেকে যদি কারুর সাথে কথা বলতে চায় 10 বার ভাববে। আর আমি ওনাকে ফোন করেছি ওনার স্বীকৃতিতে। উনি আমাকে বলেছিলেন যে রাত 11টার সময় ফোন করতে, রাত 11টায় ফোন করতে উনি আমার সাথে কথা বলেছেন, তারপর সেই কথা রেকর্ড করেছেন। এই কারণে পচা কল্যাণ শব্দের আমি তীব্র নিন্দা করছি। উনি আমার বাড়িতে অসংখ্যবার এসেছেন লাল রঙের একটা স্যান্ট্রো গাড়ি নিয়ে। এবার আপনাদের যা প্রশ্ন আছে আমি উত্তর দেবো। না, উনি কারুর মাধ্যমে আমার সাথে কথা হয়েছিল, আমি ফোন করেছিলাম। কিন্তু এই যে উনি আমাকে বলছেন যে উনি মানিকতলার ভোটার নন, আমি কেন তাকে অ্যাপ্রোচ করছি, উনি আমার বাড়িতে অসংখ্যবার এসেছেন, একটা লোক অসংখ্যবার এসেছে আপনার কাছে, আপনার বইয়ের উদ্বোধনে সেই লোকটা উপস্থিত ছিল। একটা আপনি মানুষের সাথে সম্পর্ক, আমরা কেবলমাত্র পদ সাময়িক, আজকে আপনি একটা পদে রয়েছেন, কালকে সেই পদে নাও থাকতে পারেন। আপনি আজকে একটা চাকরি করছেন, কালকে আপনি অন্য জায়গায় যেতে পারেন, কিন্তু মানুষের সাথে ব্যক্তি সম্পর্ক কখনো শেষ হয় না। আমি তার সাথে যে পুরনো 5-6 বছরের ব্যক্তিগত সম্পর্ক, সেই ব্যক্তি সম্পর্কের দিক থেকে আমি কথা বলেছিলাম। কিন্তু যেভাবে উনি আমাকে কালকে অপমান করেছেন, অসম্মান করেছেন, ক্ষুদ্র স্বার্থের জন্য, এই মানুষটা কদিন আগে তাপস রায়কে জেতানোর জন্য তার দলকে বিট্রে করেছেন। আমার কাছে সমস্ত হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট রয়েছে যে উনি তার 28 নম্বর ওয়ার্ডে সব লোকেরা তাপস রায়ের পক্ষে কাজ করছে, বিজেপির পক্ষে কাজ করছে। যে লোকটা 2 সপ্তাহে 3 সপ্তাহে নিজের অবস্থান বদলাতে পারে, সেই লোকটা যদি এরকমভাবে কাউকে অসম্মান করে, আমার মনে হয় একটা মানুষের ক্রেডিবিলিটি, একটা মানুষের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণরূপে শূন্যতে পৌঁছায়, শূন্যতে। এই
ঠিক ভোটের আগের দিনকে এই মেসেজ করা হলো, এইটা সামনে আনা হলো, এটাই কোনো চর্চা? না, ভোটের আগের দিন পরের দিন বলে কিছু নয়। রাজনীতিতে প্রতিপক্ষকে হারানোর জন্য আপনি সাম দাম দণ্ডভেদ করবেন। মহাভারতের যুদ্ধের সময় থেকে শ্রীকৃষ্ণের আমরা দেখেছি, শকুনির ভূমিকা আমরা দেখেছি, আমরা শিখণ্ডীর ভূমিকা দেখেছি, এটা কিছু আমরা মেঘনাথের ভূমিকা দেখেছি, আমরা অভিমন্যুকে কিভাবে মারা হয়েছে দেখেছি, একলব্যকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে দেখেছি। মহাভারতের সময় থেকে সাম দাম দণ্ডভেদ আসছে। ইংরাজিতেও বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। নির্বাচনে আমি একটা মানুষের কাছে করেছি, পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু যেভাবে জিনিসটাকে বিকৃত করে বলা হয়েছে আমার মনে অত্যন্ত পশ্চিমবাংলার মানুষের, রাজনীতি নয়, পশ্চিমবাংলার মানুষের যে রুচির নিম্ন দিকে যাওয়াটা, সৌজন্য নিম্ন দিকে যাওয়াটা, নীতির নিম্ন দিকে যাওয়াটা, তিনি একটা তার পরিচয় দিয়েছেন। মারাত্মক অভিযোগ করলেন যে লোকসভা ভোটে তাপস রায়কে জেতানোর জন্য 28 নম্বর ওয়ার্ডে কুণাল ঘোষ কিছু মেসেজ বা কিছু করেছিলেন না। ওনার যে 28 নম্বর ওয়ার্ডে তিনি বিজেপির হয়ে কাজ করছেন, 28 নম্বর ওয়ার্ড যে বিজেপি জিতবে তার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট রয়েছে আমার কাছে, এক্স এবং ওয়াইয়ের বিরুদ্ধে, এক্স এবং ওয়াইয়ের মধ্যে। আমি স্বাভাবিকভাবে আমিও কারুর ব্যক্তিগত আনবো না বাইরে, কিন্তু আমি পূর্ণাঙ্গ তদন্ত করতে বলছি যে লোকসভা নির্বাচনের সময় 28 নম্বর ওয়ার্ডের কী ভূমিকা ছিল বা তার কী ভূমিকা ছিল। যে মানুষটা 2 সপ্তাহের মধ্যে অবস্থান বদলায়, 2 সপ্তাহ আগে যে মানুষটা বিজেপিতে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে, আজকে সে বলেছে বা তিনি বলেছেন যে তাকে বিজেপিতে যাওয়ার জন্য পচা কল্যাণের হাত ধরে যেতে হবে না। অর্থাৎ তিনি বিজেপিতে যাবেন বা যাওয়ার চেষ্টা করছেন, হাত তিনি কারোর ধরতে পারেন, হাত তিনি পচা কল্যাণের ধরতে পারেন বা তরতাজা রামের বা শ্যামের ধরতে পারেন, হাত তিনি ধরতে পারেন। তো যেহেতু একটা মানুষ বিজেপিতে আসার প্রচেষ্টায় রয়েছে, সেহেতু আমি তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। একটা মানুষ দিনের পর দিন আমার বাড়িতে এসেছে, দিনের পর দিন আমার বাড়িতে এসেছে একটা স্যান্ট্রো গাড়ি করে। আমার মনে হয় যেভাবে উনি একটা মিথ্যা বিষয়কে সামনে এনেছেন ক্ষুদ্র জনপ্রিয়তার জন্য, ক্ষুদ্র স্বার্থের জন্য, তিনি ভাবছেন যে এইটা করে যে দলের বিশ্বাসযোগ্যতা ফিরে পাবেন বা চেষ্টা করবেন, মানুষ বিচার করবেন যে 2 ভদ্রলোকের কথা হচ্ছে। আমি বলবো যে সম্পূর্ণ যে অডিও ক্লিপ আছে উনি প্রকাশ করুন। কোথাও যদি আমি একটা কথা বলে থাকি যেটা নীতির বহির্ভূত, যেটা কোথাও যদি বলি থেকে রুচিসম্মত নয়, আমি তারও উত্তর দেব। সম্পূর্ণ অডিও উনি প্রকাশ করুন। কোথাও আমি নীতির বাইরে কথা বলিনি, কোথাও রুচির বাইরে কথা বলিনি। আমি শুধু এটুকুই বলেছি যে আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, আর আমি প্রার্থী হিসেবে সকলের কাছে পৌঁছচ্ছি, ডোর টু ডোর সম্পর্ক করেছি, যার কাছে পৌঁছতে পারিনি তার কাছে আমি ফোনে পৌঁছানোর চেষ্টা করেছি। এইটুকুই। একজন প্রার্থী হিসেবে আমি যখন যারোর বাড়িতে যাচ্ছি, আমি সিপিএমের কার্যালয়েও গেছি, যে তারা হাসেননি, হ্যাঁও বলেননি, নাও বলেননি। তৃণমূলের কার্যালয়েও গেছি। এটা অপরাধ? আপনি একটা মানুষকে অন্যায়ভাবে অসম্মান করবেন? তো সেই ক্ষেত্রে আমি বলছি, অসংখ্যবার উনি আমার বাড়িতে এসেছেন, অসংখ্যবার বাড়িতে এসেছেন, বিজেপির মুখপাত্র হওয়ার জন্য অনুনয় বিনয় করেছেন। তৎকালীন রাজ্য নেতৃত্ব ওনাকে নিতে চাননি, নেয়নি তাকে, তবুও উনি আমার বাড়িতে এসেছেন। আসার ওই বারংবার বলেছেন যে উনি তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর মুখোশ খুলে দেবেন, যে তিনি যদি বিজেপির মুখপাত্র হতে পারেন। পার্টি নেয়নি সেই সময়। আমি 2019-এর লোকসভা নির্বাচনের আগের কথা বলছি, 2019-এর লোকসভা নির্বাচনের পরেরও কথা বলছি। ইভেন 2020-তে আমার বই বেরোয়, 2020 কি 21-এ, সেই সময় উনি আমার বইমেলাতে বইয়ের উদ্বোধনের অনুষ্ঠানে থাকেন। আপনি যাবেন না একটা লোকের সাথে কথা বলবেন না যার সাথে আপনার এই সম্পর্ক রয়েছে? দ্বিতীয়ত, কালকে একটা কথা হলো যে একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা একটা বলা হয়েছে যে 2 বছর আগে এক জেলা বিজেপির অনুষ্ঠানে আমরা সোম মণ্ডলের বাড়িতে খেতে গেছিলাম। আমরা মানে বিজেপির কর্মী কার্যকর্তারা খেতে গেছিল এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, আমি জেলা সভাপতি ছিলাম, সেখানে উনি উপস্থিত হয়েছিলেন এবং তিনি বলেছেন উপস্থিত হওয়ার পর গেট ক্র্যাশ শব্দটা নাকি আমি বলেছি এবং সেখানে তার সম্মানহানি হয়েছে। আমি ওনার সাথে যখন কথাও হয়েছে 7ই জুলাই, তখন আমি এই কথা উনি প্রশ্ন করেছিলেন, আমি তার ব্যাখ্যা দিয়েছি যে আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি সেই কাজই করতেন যে কাজ আমি করেছি। আমি একটা শৃঙ্খলাপরায়ণ দলের কর্মী। প্রেস রিলিজ কোনো কর্মী তৈরি করে না, প্রেস রিলিজ দল তৈরি করে কোন লাইনে কথা হবে। আপনার সেই বাড়িতে আসার প্রেস রিলিজ দিল্লি থেকে বেরিয়েছিল, আমি কোনো ব্যক্তিগত প্রেসকে রিয়াকশান দিইনি। আপনারা যদি পুরনো প্রেস রিলিজ খুঁজে বার করেন, দিল্লি থেকে সেই প্রেস রিলিজ বেরিয়েছিল এবং সেই দিল্লি থেকে প্রেস রিলিজে যা শব্দ বর্ণ অক্ষর আছে সেটা আপনারা দেখতে পারবেন। এর বাইরে আমি কোনো কথা বলিনি। আমি এটা
দলের জেলা সভাপতি ছিলাম, জেলা সভাপতি দলের লাইন মেনে যা কথা বলার কথা আমি সেই কথা বলেছি। ওনার সাথে আমি সেদিনকেই কথা বলেছি যখন কথা হয়েছে। সেই বৃত্তপূর্ণ হওয়ার, তাকে অসম্মান করার, নীতির বাইরে কথা বলা একেবারেই নয়। দল যে প্রেস রিলিজ করেছে দিল্লি থেকে, সেই প্রেস রিলিজের লাইনে আমি কথা বলি। সুতরাং এটাকেও আমি কন্ডেম করছি যে এই ধরনের যদি মানুষের চিন্তাভাবনা থাকে আর এই যদি রুচি হয়, আমার মনে হয় যে আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে আমরা কোথায় পৌঁছচ্ছি। একটা মানুষের সাথে একটা মানুষের কথা বলার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। কল্যাণদা, এই লড়াইটা কোথাও কি কুণাল ঘোষের সঙ্গে কল্যাণ চৌবের হয়ে গেল মানিকতলা নির্বাচনের আগে? একেবারেই নয়, আপনি গোটা প্রেস মিটটা না, একেবারেই নয়। আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমি সচরাচর কোনো ব্যক্তির বিরুদ্ধে কুৎসা করি না। আমি আজকে 2.5 সপ্তাহ এই বিধানসভায় প্রচার করছি। আমি আজ পর্যন্ত একটা নিন্দামূলক শব্দ সুপ্তি পাণ্ডের বিরুদ্ধে বলিনি। আমাকে যতবার জিজ্ঞাসা করা হয়েছে আমি বলেছি উনি একজন বয়োজ্যেষ্ঠা মহিলা, উনি সদ্য বিধবা হয়েছেন, তার পারিপার্শ্বিক কারণে উনি এই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন লড়ছেন, তার যে পারিবারিক লস হয়েছে তার প্রতি আমার সহানুভূতি এবং সমবেদনা রয়েছে। কিন্তু উনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জেতার জন্য যদি কথা বলতে হয় আমি মানুষের কাছে বলবো যে একটা রাজনৈতিক বিকল্প আদর্শ জন্য চেষ্টা করছি। আমি বলছি না ব্যক্তি সুপ্তি পাণ্ডে ভালো কি খারাপ। আপনারা দেখে নিন 3 সপ্তাহে আমি কোথাও একটি শব্দ তার বিরুদ্ধে নিন্দামূলক বলেছি কিনা, বলিনি। অথচ আমার বিরুদ্ধে অনেক নিন্দামূলক শব্দ এসেছে, আমার চৌবে ভট্টাচার্য নিয়েও কথা এসেছে। প্রতিটা বিরুদ্ধে আমার মনে হয় প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে, তো মানুষ রিয়্যাক্ট করে। শুধুমাত্র পচা কল্যাণ শব্দ এবং সর্বৈত মিথ্যেভাবে যেভাবে বিষয়টা রাখা হয়েছে, গতকাল থেকে সারাক্ষণ ধরে টেলিভিশনে চলছে, আজকেও চলছে। আমি এই নির্বাচনে জয় পরাজয় আমার জীবনে বাঁচা মরা নয়। আমরা নির্বাচন লড়তে এসেছি, সমাজে আমার রাজনীতির বাইরেও পরিচয় রয়েছে, প্রতিষ্ঠা রয়েছে। 30 বছর ধরে আমি ফুটবলের সাথে যুক্ত রয়েছি। আমার খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছে, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমি 6.5 বছর টাটা ফুটবল একাডেমিতে খেলা শিখেছি, যেটা ভারতের শ্রেষ্ঠ একাডেমি। আমি অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21, অনূর্ধ্ব 23 এবং সিনিয়র জাতীয় দলে ক্রমাগত খেলেছি। এরকম রেকর্ড কারুর আছে কিনা আমি দেখতে হবে। আমি দেশের 5টা রাজ্যের হয়ে সন্তোষ ট্রফি খেলেছি, দেশের 9টা ক্লাবের হয়ে আই লিগ খেলেছি। আমি একমাত্র ভারতীয় গোলকিপার যে জার্মানিতে গিয়ে ফুটবল খেলেছি 2002-তে। আমি 183টা আই লিগের ম্যাচ খেলেছি 2009-এ, যেটা সর্বোচ্চ খেলা ছিল। আমার খেলার যদি যোগ্যতা নিয়ে, আমার খেলার যদি প্রতিষ্ঠা পরিচয় নিয়ে কেউ প্রশ্ন করে, আমি তার রুচি নিয়ে প্রশ্ন করব। আমাকে বলা হয়েছে যে চৌবে ভট্টাচার্য নিয়েও নিন্দে করা হয়েছে। আমি বলেছি যদি আমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি বাবার পরিচয়ের সাথে মায়ের পরিচয়কে যুক্ত করি, সেখানে দোষের কি রয়েছে? আমি আমার মায়ের পরিচয়কে সামনে এনেছি। দেখুন, আপনি নির্বাচন লড়ছেন মানেই সামনের লোকটা খারাপ, এরকম যদি হয় আমার মনে হয় তাহলে আগামী দিনে কোনো ভদ্রলোক নির্বাচন লড়তে আসবে না। কেবলমাত্র এই ধরনের লোক যারা সকালে এবং সন্ধ্যেতে নিজের রূপ বদলায়, গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলায়, এই ধরনের লোকেরাই রাজনীতিতে থাকবে। কেমন উপনির্বাচন চলছে? বারবার করে যে আপনার বাড়িতে আসতো বলছেন, সেই আসার কারণ কি শুধুমাত্র বিজেপিতে যোগ দেওয়া? সেই বিজেপিতে যোগ দেওয়া। সেই সময় মোহনবাগানের নির্বাচন চলতো, মোহনবাগানের নির্বাচনে উনি ফর্ম ফিল আপ করেছেন আমার বাড়িতে বসে। ওনার কেউ ছিল না তার পাশে, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, কোনো লোক ছিল না তার পাশে। সেই আমার যদি কোনো স্বার্থ থাকতো, আমি জীবনে 100-র বেশি ছেলেকে চাকরি দিয়েছি। আমি চাকরি দিইনি, অসংখ্য ছেলেরা আমাদের কাছে আসে, দাদা আমি খেলি, একটা যদি কেউ বলে দেন। আমরা কোনো কোচকে বলি দেখে নিও যদি ছেলেটা চাকরি পায়। কোনো সরকারি বেসরকারি আধা সরকারি জায়গায় কেউ স্টাইপেন্ডে কাজ করেছে। খেলার জগতের মানুষ সবসময় অন্যকে সাহায্য করে, সম্প্রীতি শেখায়। যেরকম ব্যবহার উনি করেছেন, অত্যন্ত নিন্দনীয় একটা ব্যবহার করেছেন উনি। কুণাল ঘোষ এসে কি বলতো আপনার বাড়িতে, এসে কি বলতো? আমি তো বললাম উনি এসেছিলেন, যে সেই সময় আমাদের সংগঠন মন্ত্রী ছিলেন সুব্রত চ্যাটার্জি, সেই সময় রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। তিনি অসংখ্যবার আমাকে বলেছেন তাদের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। তিনি বিজেপিতে যোগ দিতে চান, তিনি মুখপাত্র হতে চান, তো তৃণমূলের অনেক ভিতরের কথা তিনি ফাঁস করতে পারবেন। কিন্তু সেই সময় এই দুই নেতা তার সাথে দেখা করেননি, কারণ তাদের মনে হতে বা দলের সেই সময়ের দৃষ্টিভঙ্গি ছিল যে তাকে বিশ্বাস করা যাবে না। আমি কেবলমাত্র ব্যক্তি হিসেবে, মানুষ হিসাবে একটা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, যে একটা অসহায় মানুষ একটা এই বিপদের মধ্যে রয়েছে, মানুষ হিসেবে পাশে দাঁড়িয়েছিলাম। আমি কোনো রাজনৈতিক আমার ছিল না, মহত্ত্বাকাঙ্ক্ষা ছিল না, তার কাছ থেকে আমার কিছু পাওয়ার ছিল না, কারণ সেদিন তিনি কিছু দেওয়ার জায়গায় ছিলেন না।
তার বিপদের দিন আমি পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু যেভাবে উনি আমাকে অসম্মান করলেন, অপমান করলেন, অত্যন্ত নিন্দনীয়। মানুষ বিচার করবেন। আগামীতে যদি কখনো কেউ তার সাথে কথা বলতে যায় 10 বার ভাববে যে এই লোকটার সাথে কথা বলা যায় কিনা। কুণাল ঘোষকে দলে নেওয়ার বিষয়ে আপনি কি দলের নেতৃত্বের সঙ্গে, তৎকালীন নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলেন? না, আমাকে একটা দেখা করিয়ে দেওয়ার জন্য অনুরোধ এসেছিল। আমি বলেছিলাম উনি দেখা করতে চান, সম্ভবত যোগ দেওয়ার জন্য, কিন্তু সেই সময় শীর্ষ নেতৃত্ব, রাজ্যের শীর্ষ নেতৃত্ব দেখা করেননি, দেখা করতে চাননি। ওনারা জানিয়েছিলেন যদি দেখা হয় আপনাকে যদি দেখা করার বিষয়ে আপনাকে জানাবো, আর আপনি কথা বলবেন। সেহেতু উনি আমার বাড়িতে আসতেন লাল একটা সেন্টার করে। তাহলে এরপরেও আপনি কথা বলতে গেলেন কেন? তাহলে এরপরেও আপনি কথা বলতে গেলেন কেন? দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিল বলে? না না, আমি তো কথা বলতে গেলাম ভোট চাইতে। উনি তো ভোটার না, না, ভোটার তো অনেকেই নন, যাদেরকে আমি খেলার সূত্রে চিনি বা আমার অন্য সামাজিক জীবনে চিনি। আমি অসংখ্য লোককে বলেছি, যদি আপনি কাউকে চেনেন এখানে আমার বিধানসভায় রয়েছে, কাউকে বলে দেবেন, তারা ভোট দেবেন। এই যে কথোপকথনটা যে প্রকাশ হলো ভোটের আগের দিন, তাতে কি খানিকটা বেকার বা সেন্সাইড পোল হয়ে গেছে মনে হয়? একেবারেই নয়। দেখুন, এই আপনারা ঘুরে বেড়ান, আমার কাছে সমগ্র বুথের লিস্ট রয়েছে। এখন কিছু জায়গায় ছাপ্পা দেওয়া হচ্ছে, কিছু জায়গায় বেলা 2টোর পর থেকে ছাপ্পা দেওয়া হবে। আমার শুধু এইটুকুই অনুরোধ ছিল, আমি যদি নির্বাচন হয় জনতার রায়ে নির্বাচন হোক।